শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। তোমরা ভালো আছো নিশ্চয়ই। আমি ঢাকা অনলাইন স্কুল থেকে তোমাদের জন্য নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা এই পাঠ্যপুস্তকের সপ্তম অধ্যায়ের একটি পাঠ উপস্থাপন করব। তা আমরা যদি একটু তোমাদেরকে কতগুলো ছবির মাঝে নিয়ে আসি তাহলেই তোমরা বুঝতে পারবে আজকে আমরা আসলে কি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, এটি একটি কিসের ছবি দেখতে পাচ্ছ? অবশ্যই এটি তোমরা বলবে যে হাইকোর্টের ছবি, না? ঢাকায় অবস্থিত এই হাইকোর্টটি তোমরা সামনাসামনি হয়তো অনেকের দেখার সৌভাগ্য হয়েছে, অনেকের চিত্রে বা টেলিভিশনের মাধ্যমে দেখেছ। এটি হলো আমাদের হাইকোর্ট। আর তারপরে আরেকটা ছবি দেখাচ্ছি, এটি সচিবালয়। এটি আসলে সরকারি কর্মকর্তাদের কর্মক্ষেত্র, এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা বাংলাদেশের জন্য, এটি সচিবালয়। তারপরে আরেকটি ছবি দেখাচ্ছি, এটি আসলে সংসদ ভবনের ছবি, না? এই ছবিটিও তোমরা অনেকে দেখেছো বা অনেকের সৌভাগ্য হয়েছে এখানে যাবার। এটি সংসদ ভবন। এই ছবিগুলো আসলে আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে আজকে আমরা কি নিয়ে পাঠ করব। আমাদের পাঠের বিষয়বস্তু বাংলাদেশ সরকারের স্বরূপ। আসলে এই তিনটি চিত্রই বাংলাদেশ সরকারের একটি রূপচিত্র। সরকার কথা বললেই এই তিনটি ছবি চলে আসবে। আমরা আজকে পাঠের বিষয়বস্তু দেখতে পাচ্ছি বাংলাদেশ সরকারের স্বরূপ ও শাসন বিভাগ। এই আজকে আমাদের পাঠের শিরোনাম। তোমরা শিক্ষার্থীরা তোমাদের খাতা এবং কলম নিশ্চয়ই সাথে রেখেছ। পাঠ শিরোনামটি খাতায় লিখে নেবে। আমরা আজকে এই পাঠ থেকে কি অর্জন করতে যাচ্ছি দেখতে পাচ্ছি, বাংলাদেশ সরকারের স্বরূপ উল্লেখ করতে পারবে। আসলে বাংলাদেশ সরকারটার চেহারাটা কীরকম, কি কি তার বৈশিষ্ট্য, এখানে তোমরা আজকে এই পাঠ শেষে বর্ণনা করতে পারবে। তারপরে বলা হচ্ছে বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগগুলোর নাম তোমরা উল্লেখ করতে পারবে। আর শিক্ষার্থীরা, আমি আরেকটু আসি, আরেকটি বিষয় ছিল, সেটি হলো রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের ক্ষমতা ও কার্যাবলী বর্ণনা করতে পারবে। মন্ত্রিসভাও বলা যেতে পারে সেটিকে, তবে এখানে মন্ত্রী পরিষদের কার্যাবলী বলবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি একটি হলো রাষ্ট্রপতি, আরেকটি প্রধানমন্ত্রী এবং আরেকটি হলো মন্ত্রী পরিষদের কার্যাবলী আমরা বর্ণনা করব। শিক্ষার্থীরা, আমরা একটু দেখি যে এরকম একটি ছবি, এটি বাংলাদেশের ছবি। বাংলাদেশ আসলে স্বাধীন হয়েছিল 1971 সালের 16 ডিসেম্বর, কিন্তু 1971 সালের এপ্রিল মাসেই বাংলাদেশের একটি অস্থায়ী সরকার প্রথমে গঠিত হয়েছিল। সেই সরকারটির নাম তোমরা পূর্ব শ্রেণীতে জেনেছ। সরকারটির নাম হলো মুজিবনগর সরকার। 1971 সালের 10 এপ্রিল এই সরকারটি গঠিত হয়েছিল। শিক্ষার্থীরা, মুজিবনগর সরকার নিয়ে তথ্য আসতে পারে। মুজিবনগর সরকার কথাটি না লেখা থাকলেও বাংলাদেশের প্রথম সরকার যদি বলা হয় তাহলে তোমরা সেটির নাম বলবে মুজিবনগর সরকার। সেটি 1971 সালের 10 এপ্রিল গঠিত হয়েছে। তথ্যটি খাতায় অবশ্যই লিখে রাখবে, কারণ কেউ যদি তোমাকে প্রথম প্রশ্ন করে যে বাংলাদেশের অস্থায়ী সরকারটি কবে গঠিত হয়েছিল, যাতে তারিখটি সহ তুমি সেটি উল্লেখ করতে পারো। আমরা আসি পরবর্তী জায়গায়। বাংলাদেশ সরকারের স্বরূপ বর্ণনা করতে পারার কথা ছিল আজকে পাঠ থেকে। তা আমরা দেখব যে বাংলাদেশ সরকারের বৈশিষ্ট্যটা কি কি। বাংলাদেশ সরকারের এই যে সরকার পদ্ধতিটা, এটাকে বলা হয় সংসদীয় পদ্ধতি। দেখবে বলে না সংসদ নির্বাচন। হ্যাঁ শিক্ষার্থীরা, এই যে সংসদ নির্বাচন আসলে কি, ওই সংসদের সদস্য নির্বাচনের জন্য ভোটটা গ্রহণ করা হয়, না? আমাদের দেশে অনেকবার ভোট হয়েছে, কোনোবার বিএনপি জয়যুক্ত হয়েছে, কোনোবার আওয়ামী লীগ জয়যুক্ত হয়েছে ভোটে, না? যারা বেশি আসন পেয়েছে তারাই জয়যুক্ত হয় এবং তারাই সরকার গঠন করতে পারে, এবং এই সরকার ব্যবস্থাটাকে বলা হচ্ছে সংসদীয় পদ্ধতি। তাহলে বাংলাদেশ সরকারের একটি বৈশিষ্ট্য পেলাম যে এটি সংসদীয় পদ্ধতি। এটি গণপ্রজাতন্ত্রিক।
গণপ্রজাতান্ত্রিক, মানে এখানে গণতন্ত্র আছে আর প্রজাতন্ত্র আছে। তার মানে কি, গণতন্ত্র মানে সকলের মতামত এখানে নেওয়া হয়েছে এবং এখানে জনগণই সকল ক্ষমতার অধিকারী, তাই তো? তাহলে বলা যাচ্ছে বাংলাদেশের সরকারের আরেকটি বৈশিষ্ট্য হলো গণপ্রজাতান্ত্রিক। শিক্ষার্থীরা আরেকটি বলছে যে বাংলাদেশ সরকার এক কেন্দ্রিক, মানে দেখবে আমাদের দেশে কিন্তু প্রদেশ নেই। ভারতের অনেক প্রদেশ আছে, যুক্তরাষ্ট্রের অনেক প্রদেশ আছে। ভারতে যেমন আছে পশ্চিম বাংলা, যেমন আছে উড়িষ্যা, হ্যাঁ, তো এরকম। কিন্তু বাংলাদেশে শুধুই বাংলাদেশ এর একটাই সরকার ব্যবস্থা, হ্যাঁ, এখানে আর আমাদের আলাদা কোনো প্রদেশ নেই। আমাদের জেলা আছে, বিভাগ আছে, বাট সেগুলো প্রদেশ না, তাদের আসলে আলাদা করে কোনো ক্ষমতা প্রয়োগ করার সুযোগ নেই। কেন্দ্র থেকেই, কেন্দ্রের নির্দেশেই তাদেরকে চলতে হয় এই জেলা উপজেলাকে। কিন্তু যাদের প্রদেশ আছে তাদের কিন্তু কিছু আলাদা ক্ষমতা থাকে ওই অঞ্চলগুলোর। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখছি আমাদের বাংলাদেশ সরকার এক কেন্দ্রিক। বলা হচ্ছে মন্ত্রী পরিষদ শাসিত। তোমরা দেখেছো না, আমাদের দেশে অনেক মন্ত্রী আছে, যেমন শিক্ষামন্ত্রী আছে না, দীপুমণি আমাদের শিক্ষামন্ত্রী আছে, আইনমন্ত্রী আছে, আইসিটি মন্ত্রী, হ্যাঁ, এরকম অনেক মন্ত্রী আছে। এরাই আসলে মন্ত্রী পরিষদের সদস্য, এরাই দেশকে পরিচালনা করে, এদের দ্বারাই আমাদের দেশ শাসিত। নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান আছে, একজন রাষ্ট্রপতি কিন্তু আমাদের আছে না, রাষ্ট্রপতির ছবি দেখবো আমরা আজকে। এই রাষ্ট্রপতি ইনি আসলে নিয়মতান্ত্রিক, যদিও ইনি রাষ্ট্রের সবচেয়ে প্রধান একজন ব্যক্তি, কিন্তু তিনি নিয়মতান্ত্রিকভাবে প্রধান। আসল প্রধান যিনি, তিনি হলো এই সরকারের প্রধানমন্ত্রী। আসলে তার মতামতে দেশ পরিচালিত হয়। তুমি দেখো, সরকারের প্রধানমন্ত্রী। তাহলে আমরা দেখছি বাংলাদেশ সরকারের আরেকটি বৈশিষ্ট্য, এর প্রধানমন্ত্রী আছে। আরেকটি বৈশিষ্ট্য দেখলাম, তার নিয়মতান্ত্রিক রাষ্ট্রপতি আছে একটি। তারপর দেখছি ক্ষমতার মালিক জনগণ। আসলে এই রাষ্ট্রের মূল ক্ষমতার মালিক হলো জনগণ। শিক্ষার্থীরা বৈশিষ্ট্যগুলো তোমরা তোমাদের খাতায় ঠিক এইভাবে ছক করে লিখে নিতে পারো, বা তোমরা যেইভাবে পছন্দ করো সেইভাবে এই বৈশিষ্ট্যগুলো তোমরা লিখে নেবে। শব্দগুলো জানা থাকলে এই বিষয়ে যে কোনো সৃজনশীল প্রশ্নই তোমরা উত্তর করতে পারবে, অথবা বহু নির্বাচনী প্রশ্নে শব্দগুলো দিয়ে সঠিক উত্তরটি যাচাই করতে পারবে। আমরা আসি পরবর্তীতে। আমরা দেখতে পাচ্ছি একটি ছবি, এটি আসলে সচিবালয়ের ছবি। আমি বলেছিলাম তোমাদেরকে সচিবালয় এটি সরকারের একটি বিভাগ, বাংলাদেশ সচিবালয়। তোমরা ছবিগুলো একটু চিনে নেবে। এটি বলা হচ্ছে সংসদ ভবন, আর এটিকে বলা হচ্ছে হাইকোর্ট। হ্যাঁ শিক্ষার্থীরা, আমরা তিনটি ছবি দেখলাম। এখন দেখি কোন ছবিটি বাংলাদেশ সরকারের কোন বিভাগের সাথে জড়িত। আসি আমরা, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও তিনটি বিভাগ আছে। বাংলাদেশ সরকারের তিনটি বিভাগ আছে, পৃথিবীর অন্যান্য দেশের সরকারেরও এই সকল বিভাগ থেকে থাকে। তবে বাংলাদেশ সরকারের এই তিনটি প্রধান বিভাগ আমরা একটু দেখব। একটি বলা হচ্ছে শাসন বিভাগ, আরেকটিকে বলা হচ্ছে আইন বিভাগ, আরেকটি বলা হচ্ছে বিচার বিভাগ। তাহলে আমরা তিনটি সরকারি বিভাগ জেনে নিলাম। এখন আসি বিভাগগুলো সম্পর্কে একটু সংক্ষিপ্ত বর্ণনায়। বলা হচ্ছে শাসন বিভাগ। চিত্রটি দেখো, সচিবালয়ের চিত্র দিয়েছি। তার মানে কি, শাসন বিভাগ বলতেই আমরা বুঝবো এই সচিবালয়ের কর্মকাণ্ড, তাই তো? শাসন বিভাগ আসলে কি কাজ করে? শাসন বিভাগকে নির্বাহী বিভাগও বলা হয়। মাঝে মাঝে দেখবে শিক্ষার্থী, কোথাও লেখা আছে নির্বাহী বিভাগের কর্মকর্তারা আজকে এই কর্মসূচি দিয়েছেন। তোমার শঙ্কিত হওয়ার কিছু নয় যে নির্বাহী বিভাগ আবার কি। আসলে নির্বাহী বিভাগ হলো শাসন বিভাগ। এটি ওই যে বলেছিলাম সরকার, বাংলাদেশ সরকার এক কেন্দ্রিক, এই কেন্দ্রেই এই সচিবালয়।
আর এই শাসন বিভাগ, এই শাসন বিভাগে রাষ্ট্রের রাষ্ট্রপতি থেকে শুরু করে একদম চৌকিদার, পিয়ন এরা পর্যন্ত এই শাসন বিভাগের অন্তর্ভুক্ত। এটি মূলত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ নিয়ে গঠিত। এই রাষ্ট্রপতির আন্ডারে প্রধানমন্ত্রী দেখছি, প্রধানমন্ত্রীর আন্ডারে মন্ত্রিপরিষদ, মন্ত্রিপরিষদের আন্ডারে আছে বিভিন্ন বিভাগ, জেলা, উপজেলার বিভিন্ন কর্মচারী, কর্মকর্তাবৃন্দ। তাহলে শিক্ষার্থীরা শাসন বিভাগ সম্বন্ধে তোমাদের একটি জ্ঞান কিন্তু অর্জন হলো। আমরা এবার আসি আইন বিভাগ। এই দেখো আমরা সংসদ ভবনের ছবি বললেই বুঝবো যে এটি আইন বিভাগ। এটাকে সংসদ ভবন বলা হয় না, সংসদ, জাতীয় সংসদও বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আইনসভার নাম জাতীয় সংসদ। এই যে আইন বিভাগ, এটাকে আইনসভাও বলা হয় আর একে জাতীয় সংসদও বলা হয়। তাহলে তোমরা আইন বিভাগের সাথে আরও যে দুটি কাছাকাছি শব্দ এটি মাথায় রাখবে, খাতায় অবশ্যই লিখে নাও যে আইন বিভাগ এটি আসলে জাতীয় সংসদ অথবা আইনসভা, উভয় নামেই ডাকা যেতে পারে। শিক্ষার্থীরা এটি এক কক্ষ বিশিষ্ট। এটি তোমরা পরের কোনো পাঠে আলোচনায় পাবে। এক কক্ষটি কি আমি সংক্ষেপে বলি। আমাদের এই সংসদের যে সদস্যরা আছে তারা একটি কক্ষেই উপবিষ্ট থাকেন এবং সেখানে বসেই তারা আলোচনা করেন এবং তারা বিভিন্ন ধরনের আইন প্রণয়ন করেন, আইন সংশোধন করেন। এইভাবে তারা নানাবিধ কাজ করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি বিচার বিভাগ, বাংলাদেশের বিচার বিভাগ। এখানে এটি সুপ্রিম কোর্ট, অধস্তন আদালত এবং প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে গঠিত। এখানে আসলে যে কাজটি করা হয় মূলত ওই যে আইন বিভাগ যে আইন প্রণয়ন করেছে তা কেউ লঙ্ঘন করলে তাকে শাস্তি প্রয়োগ করার জন্য কিছু নির্ধারিত নিয়মতান্ত্রিক ব্যবস্থা গ্রহণ করা হয়। আসলে বিচার বিভাগের কাজ মূলত আইন ভঙ্গকারীকে শাস্তি প্রয়োগ করা। শিক্ষার্থীরা এটি আমরা দেখছি হাইকোর্টের সাথে সম্পর্কিত একটি বিভাগ। শিক্ষার্থীরা আমরা আসি, আমি তিনটি ছবি দেখিয়েছি। একটি রাষ্ট্রের প্রধান, আমাদের রাষ্ট্রপতি, আরেকটি সরকারের প্রধান, আমাদের প্রধানমন্ত্রী, আরেকটি মন্ত্রী পরিষদের সদস্য, আমাদের মন্ত্রী মহোদয়। আমরা এই তিনটি ছবিতেই দেখতে পাচ্ছি। তোমাকে যদি কেউ বলে রাষ্ট্রপতি কিসের প্রধান, কোনো কনফিউজ হওয়া যাবে না, বলতে হবে রাষ্ট্রের প্রধান রাষ্ট্রপতি। যদি বলে প্রধানমন্ত্রী কিসের প্রধান, কখনোই ভুল করে বলবে না যে রাষ্ট্রের প্রধান, বলবে সরকারের প্রধান। আসি আমি, সরকারটি কি? বাংলাদেশ একটি রাষ্ট্র। এই বাংলাদেশে এই রাষ্ট্রের প্রধান হলো রাষ্ট্রপতি। আর বাংলাদেশে যে সরকার গঠন করেছে আওয়ামী লীগ সরকার, সেই আওয়ামী লীগ সরকারের একজন দলনেতা, তিনি আমাদের প্রধানমন্ত্রী হিসাবে আছেন, তিনি আমাদের সরকার প্রধান। আর দেখতে পাচ্ছি মন্ত্রী পরিষদ, যেই দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে তাদের ক্ষমতা আছে একটি মন্ত্রী পরিষদ গঠন করা। তারা নিজের দলের এবং দলের বাহিরের লোক নিয়েও মন্ত্রী পরিষদ গঠিত করতে পারে। সেগুলো নিয়ে পরবর্তীতে বিস্তারিত আলোচনা হবে। তাহলে আমরা দেখতে পেলাম রাষ্ট্রের প্রধান, তোমরা নিশ্চয়ই বলতে পারবে, সরকারের প্রধান অবশ্যই বলতে পারবে, মন্ত্রী পরিষদের সদস্য দুই একজনের নাম বলতে পারবে, তাই না? আমি আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতিকে বলা হচ্ছে রাষ্ট্রপতি হলো শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি। আমরা যে তিনটি বিভাগ দেখেছিলাম শিক্ষার্থীরা, তার ভিতরে যে শাসন বিভাগ দেখেছিলাম, রাষ্ট্রপতি সেই শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি, মানে ওনার উপরে আর কোনো ব্যক্তি নেই এবং তিনি নামমাত্র প্রধান। কারণ আমরা জানি উনি নিয়মতান্ত্রিক রাষ্ট্রপ্রধান, কিন্তু আসলে রাষ্ট্র পরিচালনার কাজটি করে থাকেন প্রধানমন্ত্রী। তাহলে বলা হচ্ছে নামমাত্র প্রধান উনি। আর রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করে। রাষ্ট্রপতি নিজের মতামত পেশ করেন না, উনি প্রধানমন্ত্রী যেই পরামর্শ দেন সেই অনুসারে কাজ করে। তাহলে শিক্ষার্থীরা আমরা দেখলাম যে রাষ্ট্রপতি
ক্ষমতাটা কিরকম বলা হচ্ছে, জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের ভোটে তিনি নির্বাচিত হন। আমাদের যে প্রেসিডেন্ট তিনি নির্বাচন পেয়েছেন, আমাদের বর্তমান সংখ্যাগরিষ্ঠ পাওয়া জাতীয় সংসদের সদস্য আওয়ামী লীগের দ্বারা নির্বাচিত হয়েছেন। এটা উনি 5 বছর থাকতে পারবেন 2 মেয়াদে। তার মানে কি 5 বছর 10 বছর, হাইয়েস্ট 10 বছর উনি প্রেসিডেন্ট থাকতে পারবেন। এবং বাংলাদেশের নাগরিক ও কমপক্ষে মানে ওনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে। শিক্ষার্থীরা এখানে একটু টাইপিংয়ের মিস্টেক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে উনি ওনাকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে যদি প্রেসিডেন্ট হতে চান, আর কমপক্ষে 35 বছর বয়স হতে হবে। 35 বছরের নিচে কেউ রাষ্ট্রপতি হতে পারবে না। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি অভিশংসন বলে একটি শব্দ, তোমরা খাতায় লিখতে হবে। এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্রপতির সাথে বলা হয় যে রাষ্ট্রপতি যদি মনে করো যে কোনো কাজ করলো যেটি রাষ্ট্রবিরোধী বা তিনি কোনো অবিচারমূলক আচরণ করছেন, তিনি নিয়ম ভঙ্গ করছেন, তখন ইচ্ছা করলে সংসদ, এই জাতীয় সংসদ তাকে অপসারণ করার মানে তাকে বাতিল ঘোষণা করতে পারে, তাকে পদত্যাগের জন্য একটি পত্র নিয়োগ করে। এবং নর্মালি দেখা যায় যে রাষ্ট্রপতি সেই পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন। তাহলে আমরা অভিশংসন শব্দটি যে আমাদের পাঠ্যপুস্তকে আছে শিক্ষার্থীরা, আমরা সেখান থেকে বিস্তারিত আরেকটু আলোচনা আছে, তোমরা পড়বে এবং এটি নিয়ে যে কোনো প্রশ্ন হতে পারে, বিশেষ করে জ্ঞানমূলকের কিন্তু প্রশ্ন আসতে পারে। অতএব এটি ভালো করে এই শব্দটি তোমরা বানানসহ, সঠিক বানানসহ লিখবে এবং সংজ্ঞাটিও লিখে নেবে। শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি যে এটি প্রেসিডেন্ট, হ্যাঁ এটি রাষ্ট্রপতি, তাই তো? রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ, আমরা ক্ষমতাটা কিছু দেখেছি, আর কাজ উনি কি করছেন। প্রধানমন্ত্রী নিয়োগ ও শাসন সংক্রান্ত কাজ করেন। আসলে প্রধানমন্ত্রীকে তার যেই সংসদ সদস্যদের মধ্যে একজন হন এবং ওটি আসলে জাতীয় সংসদ থেকেই যারা সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল যেই দল তারাই নির্ধারণ করে, কিন্তু ফাইনালি ওনাকে নিয়োগ দেন কিন্তু প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি। শাসন সংক্রান্ত কাজ তিনি করেন, কিছু কাজ তার আছে, সেরকম কিছু কাজ আমরা দেখব। আইন প্রণয়ন ও সংসদ ভেঙে দাও, উনি ভেঙে দিতে পারেন। এক হলো আইন যে প্রণয়ন করবে সংসদ, জাতীয় সংসদের সদস্যরাই মূলত আইনগুলো তৈরি করে, আইন সংশোধন করে, কিন্তু ফাইনালি এটির অনুমতি দিয়ে থাকেন রাষ্ট্রপতি। অতএব আইন প্রণয়নের সাথে তিনি জড়িত আছেন প্রত্যক্ষ পরোক্ষভাবে। আরেকটি হলো সংসদ ভেঙে দেওয়া, উনি কিন্তু সংসদ যে আছে, মনে করো যে বর্তমানে যে সংসদ চলছে এটির প্রতি যদি অনাস্থা পোষণ করেন উনি এটিকে ভেঙে দিতে পারেন, তখন আবার নতুন করে আবার একটা সংসদ নির্বাচন দিতে হয়। বলা হচ্ছে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। ইয়েস, উনি কিন্তু দেশের যে কোনো বিপদ সংকুলন পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন। উনি বলতে পারেন যে এখন আর স্বাভাবিকভাবে রাষ্ট্র কার্যক্রম হবে না, এখন জরুরি অবস্থা। তো সেই ক্ষেত্রে উনি কিন্তু আর্মি বা তার সশস্ত্র বাহিনীকে নিয়োগ করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রধান বিচারপতি নিয়োগ ও সাজা মওকুফ করতে পারেন। বাংলাদেশের যে প্রধান বিচারপতি আছেন সেই বিচারপতিটিকে এই আমাদের রাষ্ট্রপতি নিয়োগ দেন এবং যেটি করেন সাথে, ধরো কারো বিচার কার্যে ফাঁসি হয়েছে, উনিও তার বিচার কার্যের এই ফাঁসিকে কমিয়ে হয়তো যাবজ্জীবন অথবা তাকে তিনি ক্ষমা প্রদর্শন করার ক্ষমতা রাখেন। এটি আসলে তাকে সম্মানমূলকভাবে এই অধিকারটি দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা বলা হচ্ছে যে সম্মান ও পদবি গ্রহণ করেন। দেখবে মাঝে মাঝে তোমরা টেলিভিশনে রাষ্ট্রপতি বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে কি দেয়, ওদেরকে সম্মাননা দেয় না, ওদের যে কনভোকেশন থাকে সেখানে গিয়ে তাদেরকে সনদপত্র দেয়। এটি কিন্তু তোমাদের এই দৃশ্যটি তোমরা খবরে প্রায় সময় দেখে থাকবে। এই সম্মান ও পদবিটা তিনি গ্রহণ করেন এবং তিনি প্রদান করেন, এবং বিভিন্ন আন্তর্জাতিকভাবে যেসব বাংলাদেশের নাগরিককে সম্মান দেওয়া হয় সেই সম্মানগুলো ওনার মাধ্যমেই কিন্তু গৃহীত হয়। শিক্ষার্থীরা আমরা দেখছি যে অর্থ বিল উত্থাপন করেন। অবশ্যই অর্থমন্ত্রী সংসদে যে অর্থ উত্থাপন করেন সেটি প্রধানমন্ত্রীর অনুমতির সাপেক্ষে, ফাইনালি রাষ্ট্রপতির একটি স্বাক্ষর কিন্তু লাগে সেটি অনুমোদিত হতে। আমরা দেখতে পাচ্ছি যে তিনি সশস্ত্র বাহিনীর প্রধান। ইয়েস, তিনি সশস্ত্র বাহিনীর প্রধান।
আর্মি, এয়ারফোর্স, নেভি, এই তিনটি মিলে যে সশস্ত্র বাহিনী সেটিরও প্রধান তিনি। দেখবে তোমরা মিলিটারি একাডেমি অথবা নেভাল একাডেমির সমাপনী প্রোগ্রামে উনি যান না, উনি কারণ সশস্ত্র বাহিনীর উনি প্রধান। আমরা দেখতে পাচ্ছি এখানে শেখ হাসিনার ছবি, ইনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কি ওনাকে কেন্দ্র করে, প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসন কার্য পরিচালিত হয়। অবশ্যই দেশের প্রকৃত শাসক তিনি, সরকারের স্তম্ভ তিনি। আরেকটি বলা হচ্ছে জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠদের আস্থাভাজন তিনি, সংসদের নেতা তিনি। তার মানে কি, দেখো ওনার অনেকগুলো কিন্তু গুণবাচক শব্দ এখানে আছে। প্রধানমন্ত্রীকে নিয়ে কোনো বর্ণনা যদি তোমরা করতে যাও, এই শব্দগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। এক হলো কেন্দ্র, মানে প্রধানমন্ত্রীকে কেন্দ্র করে শাসন কার্য পরিচালিত হয়। দ্বিতীয়টি দেখছি প্রকৃত শাসক তিনি, সরকারের স্তম্ভ তিনি, আস্থাভাজন তিনি, এবং সংসদের সদস্যদের আস্থাভাজন এবং সংসদের নেতা তিনি প্রধানমন্ত্রী। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলের সদস্য অবশ্যই তিনি হবেন, এবং প্রধানমন্ত্রী কার্যকালটি আসলে 5 বছর, উনি 5 বছরের জন্য মনোনীত হন। প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারেন ইচ্ছা করলে, উনি পদত্যাগ করলে ওনার মন্ত্রিসভাও সাথে সাথে পদত্যাগ হয়ে যায়, মানে ভেঙে যায়। উনি যে মন্ত্রিসভা গঠন করেন সেটিও সাথে সাথে ভেঙে যায়, এটি মাথায় রাখতে হবে। প্রধানমন্ত্রী ইচ্ছা করলে পদত্যাগ করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ, শিক্ষার্থীরা বলা হচ্ছে শাসন ক্ষমতার অধিকারী। হ্যাঁ, ওনার শাসন ক্ষমতার অধিকারী উনি। তারপর দেখতে পাচ্ছি আইন প্রণয়ন করতে পারেন তিনি, মন্ত্রিপরিষদের প্রধান তিনি, রাইট, মন্ত্রিপরিষদ তিনিই তো গঠন করেন, অতএব মন্ত্রিপরিষদের প্রধান। অর্থ বিষয়ক ক্ষমতা তার আছে। শিক্ষার্থী, আমি বলেছি বিগত একটুখানি আগে অর্থ বিষয়ক ব্যাপারটি কি, আসলে আমাদের যে বাজেট ঘোষণা করা হয় সেটি মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত তিনি তার মাধ্যমে গৃহীত হয়। পররাষ্ট্র বিষয়ক সিদ্ধান্ত, মানে পররাষ্ট্র নীতিগুলো বিদেশে তিনি মুখপাত্র হিসাবে উপস্থাপন করেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় স্বার্থের রক্ষক তিনি, অবশ্যই জাতীয় স্বার্থের রক্ষক। শিক্ষার্থীরা, আমরা এখানে মন্ত্রিপরিষদ দেখছি। লাস্ট যেটি ছিল মন্ত্রিপরিষদ, সেটি হলো সরকার পরিচালনা করা, প্রধানমন্ত্রীর দায়িত্ব দেন, এই প্রধানমন্ত্রী তাদেরকে দায়িত্ব দিয়ে দেন বিভিন্ন দপ্তরের, আর এই মন্ত্রিপরিষদ আসলে সরকার পরিচালনা করে। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী নিয়ে আসলে এই মন্ত্রিপরিষদ গঠিত। তাহলে আমরা দেখতে পেলাম মন্ত্রিপরিষদে আছে, দেখবে মন্ত্রী, যেমন দীপুমণি একজন মন্ত্রী, উপমন্ত্রী থাকেন, প্রতিমন্ত্রী থাকেন। আমরা প্রতিমন্ত্রী এখানে একজন দেখাবো তোমাদেরকে, একজন আইসিটি মন্ত্রী হিসাবে আছেন। এখানে দেখো বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীর ছবি আছে। বলা হচ্ছে সংসদের সদস্য, তবে 1/10 কম তারা সংসদের সদস্য না হলেও তাদেরকে মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী করা যেতে পারে। মানে অবশ্যই মন্ত্রীরা সংসদের সদস্য, কিন্তু 1/10, মানে 100 ভাগের 10 ভাগ সংসদ সদস্য ছাড়াও মন্ত্রী করা যেতে পারে। প্রধানমন্ত্রীর ইচ্ছা করলে দপ্তর পরিবর্তন করে দিতে পারে। যেমন দীপুমণি কিন্তু আগে ছিলেন, আমার যতটুকু জানা মতে উনি সম্ভবত ছিলেন হলো বৈদেশিক মন্ত্রণালয় আর মন্ত্রী হিসাবে, আর এখন আছেন শিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী হিসাবে। আর আমরা দেখতে পাচ্ছি প্রধানমন্ত্রী পদত্যাগ করলে অটোমেটিকলি মন্ত্রিসভা পদত্যাগ হয়ে যায়। শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি মন্ত্রী পরিষদ আসলে কি কাজ করে। প্রধানমন্ত্রীর সহকর্মী হিসাবে কাজ করছে তারা, আইন প্রণয়ন ও সংশোধনে কাজ করে তারা। আমরা দেখতে পাচ্ছি নিয়মিত সভা করে থাকে তারা। তারপরে বার্ষিক বাজেট প্রণয়ন করার সময় তাদের একটা অন্তর্ভুক্তি থাকে। শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি শান্তি শৃঙ্খলা রক্ষা করা তাদের কাজ। শান্তি শৃঙ্খলা রক্ষা করে আসলে এই মন্ত্রী, দেখবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীর আন্ডারে কিন্তু পুলিশরা কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ সরকারের কয়টি বিভাগ, অবশ্যই বাংলাদেশ সরকারের 3টি বিভাগ তোমরা বলতে পারবে। এগুলো মূল্যায়নের জন্য কিছু প্রশ্ন। রাষ্ট্রের প্রধানকে অবশ্যই বলতে পারবে না, রাষ্ট্রপতি। সরকারের প্রধানকে প্রধানমন্ত্রী।
বাংলাদেশে আইনসভার নাম কি অবশ্যই বলতে পারবে। জাতীয় সংসদ। অভিশংসন কাকে বলে সেটি তো আমি তোমাদেরকে বারবার স্মরণ করিয়েছি। এগুলো মূল্যায়নের প্রশ্ন। শিক্ষার্থীরা তোমরা আবার ঢাকা অনলাইন স্কুলে এসে এই মূল্যায়নের প্রশ্নগুলো নিয়ে পাঠ্য বইয়ের সহযোগিতায় উত্তরগুলো লিখবে। একটি বাড়ির কাজ সবসময় দেওয়া থাকে। 3টি বিষয় নিয়ে আমি বাড়ির কাজটা দিয়েছি। একটি বলেছি প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ, একটি রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ, এবং বলেছি মন্ত্রী পরিষদের ক্ষমতা ও কাজ নিয়ে। এই কাজগুলো আমি যে ছকের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি, শব্দগুলো তোমরা দিয়ে ছক এঁকে উত্তর তৈরি করে রাখবে তোমার খাতায়। পরবর্তীতে সৃজনশীল প্রশ্ন আসলে কিন্তু সহসায় উত্তর করতে পারবে। শিক্ষার্থীরা, আজকে আমরা পাঠটি শেষ করতে চাই। পাঠ শেষ করার আগে বলতে চাই, তোমরা অনলাইন স্কুলে গুলোতে অবশ্যই ভিজিট করবে। বিশেষ করে ঢাকা অনলাইন স্কুল তোমাদের নানা বিষয় নিয়ে প্রতিদিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে 10:30 থেকে দুপুর 12:30 পর্যন্ত। এছাড়াও তোমরা জাতীয় পর্যায়ে যেই সংসদ চ্যানেলে বিভিন্ন